আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ভালো করবেন কিভাবে এবং কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই স্বচ্ছ ধারণা রাখতে হবে। ভিডিওর প্রথমেই বলে দেই এই ভিডিও কাদের জন্য কাজে আসবে। যারা আইএলটিএস এর জগতে একদমই নতুন, মাত্রই শুরু করতেছেন, তাদের জন্য এই ভিডিও একটা গাইডলাইন হিসেবে কাজে আসবে এবং রাইটিং টাস্ক 2 যদি এইভাবে শুরু করেন তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না। দ্বিতীয় এক ধরনের মানুষের জন্য এই ভিডিও খুবই কাজে আসবে, যারা আইএলটিএস এর যাত্রা শুরু করেছে, মাঝপথে আছে, আইএলটিএস রাইটিং টাস্ক সম্পর্কে ভালোই ধারণা আছে, কিন্তু দুইটা ব্যাপারে তারা একটু ফ্রাস্ট্রেটেড। প্রথমত বুঝতেছে না আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ইমপ্রুভ করতে হবে কিভাবে। দ্বিতীয়ত রাইটিং টাস্ক 2 এর অনেক টপিক আছে, এই টপিক সম্পর্কে তারা আইডিয়া জেনারেট করবে কিভাবে সেটা নিয়ে কুলকিনারা পাচ্ছে না, তাদের জন্য এই ভিডিও খুবই কাজে আসবে। তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আমি যেটা মনে করি, আপনি আইএলটিএস প্রিপারেশনের যে পর্যায়ে থাকেন না কেন, আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ভালো করতে হলে আপনাকে 4টা বিষয় সম্পর্কে খুব স্বচ্ছ এবং ভালো ধারণা রাখতে হবে। প্রথম যেটা, সেটা নিয়ে আলোচনা করি, সেটা হলো মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে স্বচ্ছ সুন্দর ধারণা না রাখেন, তাহলে রাইটিং টাস্ক 2 তে ভালো করা আপনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন হয়তো অনেকে বলবেন আমরা আইএলটিএস মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে জানি। আমার কথা হলো, শুধু জানলে হবে না, মানতে হবে। তো জানা এবং মানার ব্যাপারটা নিয়ে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাচ্ছি। তো গল্পটা আমার নিজের অভিজ্ঞতা থেকে নেওয়া, আমার নিজের একাডেমিক লাইফের সাথে কানেক্টেড, সেটা শেয়ার করি। তো আপনারা জানেন আমি কানাডায় মাস্টার্স করছি। এখানে মাস্টার্সে আসার পরে আমি প্রথম যে কোর্সটা নিয়েছিলাম, সেই কোর্সের প্রথম যে অ্যাসাইনমেন্ট আমি জমা দিই, সেই অ্যাসাইনমেন্ট জমা আসলে অনলাইনে দিতে হয়। এখানে ক্যানভাস নামে একটা অনলাইন পোর্টাল আছে, সেখানে ইনস্ট্রাক্টররা সব কিছুই শেয়ার করে, অ্যাসাইনমেন্ট, ডিসকাশন, সিলেবাস সবকিছু এই পোর্টালে শেয়ার করে দেয়। আমাদের যত অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন যা দিতে হয় এই পোর্টালে আমাদেরকে আপলোড দিতে হয়। যাই হোক, অ্যাসাইনমেন্টের অংশে গিয়ে আমি অনেক কিছু পেয়েছি, তার মধ্যে কোয়েশ্চেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি আমি সেটা। তো সেই অংশটা নিয়ে আমি কোয়েশ্চেন পাওয়ার পরে আমি সুন্দর করে অ্যাসাইনমেন্ট করেছি। অবশ্যই সুন্দর করে অ্যাসাইনমেন্ট করেছি, কারণ কানাডায় আসার পরে এটা আমার জীবনের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। সো মনে করেন চান প্রাণ দিয়ে আমি অ্যাসাইনমেন্ট করে সাবমিট করেছি। সাবমিট করার 1 সপ্তাহ পরে রেজাল্ট দিয়েছি। তো রেজাল্ট পেয়ে তো আমি খুবই হতাশ, কারণ আমাকে 75% মার্ক দেওয়া হয়েছে। তো আমি আশা করতেছিলাম অ্যাটলিস্ট 80+ অর 90-র কাছাকাছি একটা মার্ক। তো এইটার ব্যাখ্যা আবার টিচার দিয়েছে, মেইল করেছে আমাকে, মেইল করে সে একটা ছবি শেয়ার করেছে। এই ছবির ডেসক্রিপশনে উনি লিখেছে যে এই যে রুব্রিকটা আমি তোমার সাথে শেয়ার করছি, সেটা কিন্তু আমি অ্যাসাইনমেন্ট বক্সে দিয়েছি, যেটা তুমি দেখো নাই। সত্যি আমি দেখি নাই। এবং এই রুব্রিক অংশে গিয়ে সে প্রত্যেক জায়গায় এরকম হাতে লিখেছে, একদম এরকম হাতে লিখেছে যে কোন কোন জায়গায় আমি কি কি ঝামেলা করেছি। এখন রুব্রিকটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। এই মার্কিং ক্রাইটেরিয়ার সব জায়গায় ঢুকে উনি মার্কিং ক্রাইটেরিয়াটা এইভাবে সাজানো যে আপনাকে কখন 90 আপ মার্কিং করা হবে, আপনাকে কখন 80 আপ মার্কিং করা হবে, কখন 70 আপ মার্কিং করা হবে, কখন 60 মার্কিং করা হবে। এটা কিন্তু ওইখানে লেখা আছে। কি কি লেখা আছে? আপনার প্যারাগ্রাফ স্ট্রাকচার কেমন হবে, সেন্টেন্স প্যাটার্ন কেমন হবে, কি ধরনের গ্রামার সে আশা করতেছে, ভোকাবুলারি লেভেল কেমন হবে, আপনার আইডিয়া জেনারেশন লেভেল কেমন হবে, সেটার উপর ভিত্তি করে উনি এক্সেপশনাল, এক্সেলেন্ট, ভেরি গুড এবং গুড মার্কিং করবে। তো আমি এটার কোনোটাই ফলো করি নাই, যার কারণে আমাকে 75% মার্ক দিয়েছে। যাই হোক, এখন আমি জানি। তারপরে আমি সেকেন্ড অ্যাসাইনমেন্ট যখন জমা দিই, তখন আমি প্রত্যেক লাইন লিখি আর মার্কিং ক্রাইটেরিয়া দেখি, প্রত্যেক লাইন লিখি আর ওই রুব্রিক, মার্কিং ক্রাইটেরিয়া বা রুব্রিক যাই বলেন, সেটা দেখি। তারপরে এটা আমি জমা দিই। জমা দেওয়ার পরে আমি যখন রেজাল্ট পেয়ে আমি খুবই অবাক, আমাকে 98 মার্ক দেওয়া হয়েছে। তাহলে বুঝেন মার্কিং ক্রাইটেরিয়া কতটা গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বলবেন যে আপনার একাডেমিকের সাথে আইএলটিএস এর কি সম্পর্ক? হ্যাঁ, পুরোটাই সম্পর্কিত, কারণ আইএলটিএস হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশনের একটা পার্ট, আপনি বলতে পারেন। ওয়েস্টার্ন এডুকেশনের যে কারিকুলাম আছে সেটার পার্ট। এটা একটা ব্রিটিশ কারিকুলামের অংশ, যেখানে টু দ্য পয়েন্টে রুব্রিক ফলো করা হয়, মানে মার্কিং ক্রাইটেরিয়া ফলো করা হয়।
এই জন্য আমি আপনাকে বলবো মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। আপনাকে জানতে হবে কখন আপনাকে 6 দেওয়া হবে, কখন আপনাকে 7 দেওয়া হবে, কখন আপনাকে 8 দেওয়া হবে, কখন 9 দেওয়া হবে, কোন কোন জিনিস ফলো করে এটা করা হবে, আপনাকে মাস্ট জানতে হবে। তো এই গল্প শেয়ার করার পেছনে দুটো কারণ। এক, এখানকার এডুকেশন সিস্টেম কেমন সেটা সম্পর্কে আপনার ধারণা হলো, এবং আইএলসে যে এই এডুকেশনের ছেটেফোঁটা ইউজ করা হয় সেটার একটা ধারণা আপনি পেলেন। এবং আইএলস সম্পর্কে এখন থেকে আপনি যদি ভালো প্রিপারেশন নেন এখানে এসেও ভালো করবেন, কারণ লিখেই আপনাকে সব মার্ক পেতে হবে। যাই হোক, মার্কিং ক্রাইটেরিয়া ছোট্ট একটা ধারণা আমি এখানে দিয়ে দিচ্ছি, স্বচ্ছ সুন্দর ধারণা। মার্কিং ক্রাইটেরিয়া পেতে হলে আপনাকে ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইট থেকে মার্কিং ক্রাইটেরিয়ার ব্যান্ড ডিসক্রিপ্টর ডাউনলোড করে নেবেন এবং সেটা একদম আপনার পড়ার টেবিলের সামনে এরকম টানিয়ে রাখবেন, রেখে ওই যে আমার মতো প্রত্যেক লাইন দেখবেন আর লিখবেন টাইপের করতে হবে আপনাকে। তো আইএলটিএস এর রাইটিং এ মার্কিং ক্রাইটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে আলোচনা করতে হলে হয়তো পুরো একটা ক্লাস লাগবে। তবে এই ভিডিওতে আমি জাস্ট আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আজ মার্কিং ক্রাইটেরিয়া রাইটিং এর জন্য 4টা। এই প্রত্যেকটা মার্কিং ক্রাইটেরিয়া 25% করে মার্ক ক্যারি করে। তো প্রথমটা হলো টাস্ক রেসপন্স, দ্বিতীয়টা হলো কোহেরেন্স এন্ড কোহেশন, তৃতীয়টা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এবং চতুর্থটা হলো লেক্সিক্যাল রিসোর্স। এরা সবাই 25% করে মার্ক। তো সবগুলো গুরুত্বপূর্ণ এবং সবগুলো সম্পর্কে আপনাকে ইনাফ আইডিয়া রাখতে হবে এবং সমান আইডিয়া রাখতে হবে, তাহলে ভালো মার্কিং আসবে। আর ভিডিওর লাস্টে আমি বলে দেব আজকে যা যা নিয়ে আলোচনা করেছি, এই সব আলোচনা কিভাবে আপনাকে প্রথম যে মার্কিং ক্রাইটেরিয়া আছে টাস্ক রেসপন্স, এটা অর্জন করতে সহায়তা করবে। এবার চলুন দ্বিতীয় যে বিষয় সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে সেটা জেনে নিই। সেটা হলো এসে স্ট্রাকচার। একটা এসে লিখতে গেলে কি স্ট্রাকচার ফলো করতে হয় সেটা সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। তো চলুন আমি স্ক্রিন শেয়ার করে ব্যাপারটা একদম স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। আপনার এসে স্ট্রাকচারের মধ্যে থাকবে প্রথমেই ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারাগ্রাফ লিখবেন, দ্বিতীয় বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এবং আরেকটা প্যারাগ্রাফ লিখবেন, সেটা হচ্ছে কনক্লুশন। তো আমি যদি সেটা দেখাই একটা স্যাম্পল, সেটা এরকম। এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন প্রম্পট। এই কোয়েশ্চেনের জন্য 4টা প্যারাগ্রাফ লেখা হয়েছে। প্রথম প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন। তো আমি এখানে ইন্ট্রোডাকশন লিখেছি আপনাকে বোঝানোর জন্য। আপনি আনসার যখন করবেন অবশ্যই ইন্ট্রোডাকশন কথাটা এখানে উল্লেখ করবেন। এটা হলো আমার প্রথম প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ 1 বলি এটা আমরা। তো বডি প্যারাগ্রাফ 1 হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ, এবং একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে গ্যাপ নিয়ে শুরু হবে। এটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, তারপরে গ্যাপ, তারপরে আরেকটা প্যারাগ্রাফ শুরু হয়েছে। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, আর বডি প্যারাগ্রাফ 3 হচ্ছে এটা, এবং লাস্টে হচ্ছে কনক্লুশন। তো আমি এগুলো কিন্তু সবগুলো মুছে দিলাম, কারণ এগুলো কিন্তু লিখতে হবে না। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, 2 বা কনক্লুশন এগুলো লিখার দরকার নাই, কিন্তু ডিস্টিংক্টলি আপনার এসেটা এরকম 4টা প্যারাগ্রাফ ক্যারি করবে। প্রথমটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, দ্বিতীয়টা বডি প্যারাগ্রাফ 1, তৃতীয়টা বডি প্যারাগ্রাফ 2, এবং লাস্টেরটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনের জন্য একটা প্যারাগ্রাফ। এটা খুব স্ট্রিক্টলি আপনাকে মেনটেন করতে হবে। তবে কোনো কোনো এসের টাইপের ক্ষেত্রে হয়তো 5টা প্যারাগ্রাফ লেখা যেতে পারে, সেক্ষেত্রে বডি প্যারাগ্রাফ 3টা হয়ে যাবে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন প্যারাগ্রাফ ঠিক থেকে যাবে। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনার এসে প্যারাগ্রাফ যে দিচ্ছেন এসেতে সেগুলো কতটুকু ছোট বড় হবে আমি বলবো সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন। ইন্ট্রোডাকশনের সাথে কনক্লুশনের একটা সামঞ্জস্য থাকবে, মানে প্রায় সেম টাইপের সেন্টেন্স, মানে যতগুলো এইখানে সেন্টেন্স ব্যবহার করবেন ইন্ট্রোডাকশনে, কনক্লুশনেও ঠিক ততটা সেন্টেন্স বা ততগুলো ওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আর মাঝখানের যে বডি প্যারাগ্রাফ 1, 2 আছে, দুইটা সমান সমান লেখার চেষ্টা করবেন। সমান হয়তো করা যাবে না, কিন্তু ইকুয়াল একটা ডিস্ট্রিবিউশন করবেন এই প্যারাগ্রাফসগুলোর মধ্যে। ইকুয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন এবং বডি প্যারাগ্রাফ অনেকটা সেম হবে, এবং ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন প্যারাগ্রাফ অনেকটা সেম হবে, এবং মাঝখানের যে দুইটা প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ 1 এবং 2, সেই দুইটার
সমান হবে, সমান সমান লেখার চেষ্টা করবেন। দু এক লাইন এদিক সেদিক হলে সমস্যা না। এই সামঞ্জস্যতা এসে স্ট্রাকচারে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট যেটা আছে সেটাতে আপনি 25% মার্কের অনেকটাই কভার করতে পারবেন। এইটাগুলো এসে স্ট্রাকচার, যেটা সম্পর্কে আপনাকে অবশ্যই স্বচ্ছ ধারণা রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা সম্পর্কে আপনাকে স্বচ্ছ সুন্দর ধারণা রাখতে হবে সেটা হলো আইএলটিএস এর রাইটিং টাস্কের কোয়েশ্চেন টাইপ নিয়ে। আপনি যদি কোয়েশ্চেন টাইপ না বুঝেন, ওরা যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন টাইপ দিয়ে থাকে সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনার না থাকে, তাহলে আপনি এসেও সুন্দর করে লিখতে পারবেন না। কারণ কোয়েশ্চেনের টাইপের সাথে এসের টাইপেও ভিন্নতা আসে, তাই আপনাকে কোয়েশ্চেন টাইপ সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করে একদম বিস্তারিত আলোচনা করব কোয়েশ্চেন টাইপ নিয়ে, এবং আমি আপনাকে বলবো প্লিজ নোট নেবেন এবং সেই নোট অনুযায়ী প্রিপারেশন নেবেন। এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের লাস্টে আমি আপনাকে 3টা হোমওয়ার্ক দেব এই কোয়েশ্চেন টাইপ নিয়ে। এই 3টা হোমওয়ার্ক যদি আপনি করতে পারেন, যারা সমস্যা আছেন যে আইএলটিএস রাইটিং ইমপ্রুভ করবেন কিভাবে, তাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন স্ক্রিন শেয়ার করে আমি পুরো ব্যাখ্যা করে দিচ্ছি। নিশ্চয়ই নোট নিয়ে বসে গিয়েছেন, অবশ্যই নোট করতে হবে, তাহলে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2 ভালো করতে পারবেন। আমি বলবো আমার ভিডিওর ম্যাগনেটিক পার্ট হচ্ছে এই অংশটা, যেখানে আমি কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করতেছি। এটা যদি আপনি ভালো করে বুঝেন, আপনি রাইটিং টাস্ক 2 অবশ্যই ভালো করবেন। আপনি হয়তো জেনে থাকবেন যে আইএলটিএস রাইটিং এ 5 ধরনের কোয়েশ্চেন ওরা করে থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অপিনিয়ন বেসড, এটাকে এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেনও বলা হয়ে থাকে। তো এই কোয়েশ্চেনের ফরম্যাট হচ্ছে লাস্টে থাকবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, স্টেটমেন্টটার লাস্টে এটা থাকবেই। তো এটা আনসার করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি খুব সুন্দর করে আপনার অপিনিয়ন প্রেজেন্ট করবেন, সাথে এক্সাম্পল এবং রিজন দিয়ে আপনার অপিনিয়নটা ক্লিয়ার করবেন, কারণ আপনাকে অপিনিয়ন বেসড এসে লিখতে হচ্ছে এখানে। তবে এখানে খুব ছোট্ট করে আমি একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ এটা এই ধরনের এসের জন্য, সেটা হলো এই ধরনের এসে আনসার করার জন্য আপনি 3 ভাবে আনসার দিতে পারেন। এক, ফুললি এগ্রি করবেন, আপনি ইন্ট্রোডাকশনে সেটা ব্যাখ্যা করবেন কেন ফুললি এগ্রি করেন, এবং বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2-তে সেটার রিজনস এবং এক্সাম্পলস গুলো দিবেন, পুরোটা কিন্তু এগ্রির উপরে, এবং লাস্টে গিয়ে আপনার ওপিনিয়ন দিবেন। আপনি ডিসএগ্রিও করলে সেম, পুরো প্যাসেজটা ডিসএগ্রির উপর লিখবেন এবং লাস্টে গিয়ে কনক্লুশনে কেন ডিসএগ্রি করেন সেটার লজিক্যাল একটা কনক্লুশন টানবেন। অথবা আপনি পার্শিয়ালি এগ্রিও করতে পারেন, পার্শিয়ালি ডিসএগ্রিও করতে পারেন। সেক্ষেত্রে বডি প্যারাগ্রাফ 1-এ কেন এগ্রি করেন সেটা লিখবেন, কেন ডিসএগ্রি করেন সেটা বডি প্যারাগ্রাফ 2-তে লিখবেন, এবং লাস্টে গিয়ে দুটার সমন্বয়ে একটা আনসার দেবেন যে এই জন্য এগ্রি ডিসএগ্রি করা যায়, এই ব্যাপারটা নিয়ে আপনার ওপিনিয়ন দেবেন। এই ওপিনিয়ন বেস এসেতে আপনাকে এটা করতে হবে। তো এখানে আমি একটা প্রম্পট নিয়েছি, সেটা হলো প্রম্পট মানে কোয়েশ্চেন। সাম পিপল থিঙ্ক দ্যাট ফাস্ট ফুড হ্যাজ আ নেগেটিভ ইফেক্ট অন আওয়ার হেলথ, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এটা হলো আপনার কোয়েশ্চেন টাইপ। এটা সম্পর্কে একদম খুব ভালো ধারণা রাখতে হবে এবং কিভাবে আনসার করতে হবে, কোয়েশ্চেন ফরম্যাট কি, এভরিথিং ইউ হ্যাভ টু নো। পরের কোয়েশ্চেন টাইপে আসি, সেটা হলো ডিসকাশন। এটা ডিসকাস বোথ ভিউস, এটা খুবই কমন রিসেন্টলি, বর্তমানে খুব বেশি কোয়েশ্চেন যে টাইপের আসে সেটা হচ্ছে বোথ ভিউস এবং 2 পার্ট কোয়েশ্চেন। যাই হোক, বোথ ভিউস নিয়ে আলোচনা করি। এটা ফরম্যাটটা হলো কোয়েশ্চেনের স্টেটমেন্টের লাস্টে থাকে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। 2টা ভিউ দেওয়া থাকবে স্টেটমেন্টে, তারপরে লাস্টে গিয়ে জিজ্ঞেস করবে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। এইভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে ডিসকাস বোথ ভিউস, ওপিনিয়ন আপনার চাই নাই। এখানে খুবই ট্রিকি হতে হবে আপনাকে। যদি গিভ ইউর ওপিনিয়ন বলা থাকে তাহলে ওপিনিয়ন দিবেন, যদি না বলা থাকে, যেমন ডিসকাস বোথ ভিউস থাকে, তখন আপনি ওপিনিয়ন দেবেন না, খালি কি কি আলোচনা করেন সেটার, কি কি আলোচনা করেছেন সেটার কনক্লুশন টানবেন। আর যদি ওপিনিয়ন দিতে বলে, কনক্লুশনে গিয়ে আপনার ওপিনিয়ন দিতে হবে যে আমি এটা মনে করি এটা। যাই হোক, এটার ক্ষেত্রে আপনি কি করবেন, খুব সিম্পল। যেহেতু 2 ভিউ আপনাকে আলোচনা করতেছে, আপনি 2 সাইডের 2টা ভিউ আলোচনা করবেন। মনে করেন বডি প্যারাগ্রাফ 1-এ আপনি একটা ভিউ নিয়ে আলোচনা করলেন, এক্সাম্পল সহ আর্গুমেন্ট দিবেন। বডি প্যারাগ্রাফ 2-তে আরেকটা ভিউ নিয়ে আলোচনা করলেন, এক্সাম্পল সহ আর্গুমেন্ট দিবেন, এক্সাম্পল রিজন সেগুলো দিবেন।
পরে লাস্টে গিয়ে কনক্লুশনে আপনার ওপিনিয়ন দিবেন। প্রম্পট যেমন এরকম, যদি ওপিনিয়ন চাই তাহলে দিবেন, না হলে না। প্রম্পট: some people believe that children should be taught how to manage money in school. Others think this is a waste of time. Discuss both views and give your opinion. তো এখানে আপনার ওপিনিয়ন চাইছে, আপনি ওপিনিয়ন দিবেন। পরের টাইপে চলে আসি 3 নাম্বার, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা কোয়েশ্চেন ফরম্যাট এরকম, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা দেওয়ার পরে আপনার বলবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এরকমও থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে ডু অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। মানে অ্যাডভান্টেজ মানে সুবিধাগুলো অসুবিধাকে ছাড়িয়ে যায় কিনা, আবার উল্টাটাও থাকতে পারে অসুবিধাগুলো সুবিধাকে ছাড়িয়ে যায় কিনা, এরকম থাকতে পারে। এক্ষেত্রে আপনি এই ধরনের কোয়েশ্চেন কিভাবে আনসার করবেন? খুবই ইজি অ্যান্ড ক্লিয়ার কাট, আপনি বোথ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন। মানে বডি প্যারাগ্রাফ 1 এ অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, বডি প্যারাগ্রাফ 2 তে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন। তবে এখানে একটা টিকি পার্ট আছে, আপনি যদি এই ধরনের কোয়েশ্চেন পান ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে আপনি এটা মানতেছেন যে হ্যাঁ অ্যাডভান্টেজ মানে সুবিধা বেশি, তাহলে আমি বলবো আগে বডি প্যারাগ্রাফ 1 এর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, পরে বডি প্যারাগ্রাফ 2 তে অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, কারণ আপনি অ্যাডভান্টেজ বেশি এটা সাপোর্ট করতেছেন। আর যদি উল্টাটা হয় যে ডিসঅ্যাডভান্টেজ বেশি অ্যাডভান্টেজ কম, তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন এবং বডি প্যারাগ্রাফ 2 তে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, এবং কনক্লুশনে গিয়ে আপনি ডিসঅ্যাডভান্টেজকে সাপোর্ট করবেন। আসলে এটা কেন? কারণ কনক্লুশনের আগের প্যারাগ্রাফে যদি আপনি যেটা সাপোর্ট করেন সেটা হয়, তাহলে কনক্লুশন টানতে বেশি সুবিধা হবে, প্লাস হচ্ছে এটা কানেক্টেড হবে, যেটাকে টাস্ক অ্যাচিভমেন্ট পেতে আপনার সুবিধা হবে। যাই হোক, এত আলোচনা হয়তো আমি আজকে করতে পারবো না, এগুলো নিয়ে হয়তো এক একটা নিয়ে প্রত্যেকটা টাইপ নিয়ে 20-25 মিনিটের ভিডিও বানানো সম্ভব, হয়তো করব যদি সময় পাই। তো প্রম্পট এরকম, some people believe that the online shopping has significantly improved the lives of consumers. What are the advantages and the disadvantages of online shopping? এখানে শুধু আপনি অনলাইন শপিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করে এবং লাস্টে কনক্লুশনে জাস্ট কি কি আলোচনা করেছেন সেটার কনক্লুশন টানবেন। এখানে কিন্তু আপনার ওপিনিয়ন চাই, মানে আউটওয়ে করে কিনা এটা বলে নাই, মানে সুবিধা বেশি কিনা অসুবিধা কম কিনা, অসুবিধা বেশি কিনা সুবিধা কম কিনা এরকম চাই নাই। তো আপনি আলোচনা করে শেষ করে দেবেন। পরে 4 নাম্বার, এটা হচ্ছে প্রবলেম সলিউশন অথবা কজ অ্যান্ড সলিউশন এসে। তো আমি মনে করি এই ধরনের কোয়েশ্চেন যদি আপনি ফাইনাল এক্সামে পান, আমি মনে করবো আপনি লাকিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, কারণ এই ধরনের কোয়েশ্চেনের আনসার লেখা খুবই সহজ, এসেটা খুব সুন্দর করে সাজানো যায় এবং অনেক আইডিয়া দেওয়া যায়, এগুলোর কোয়েশ্চেনও ইজি থাকে। যাই হোক, কোয়েশ্চেন ফরম্যাটটা এরকম হয়, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম। তো একটা প্রবলেম ওরা স্টেটমেন্টে দিবে, দিয়ে বলবে হোয়াট আর দ্য কজেস, কারণ কি এবং এইটা সলভ করার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে বা মেজার্স নেওয়া যেতে পারে। এটা তো আপনি কি করবেন, আপনি প্রবলেম আইডেন্টিফাই করবেন, যেটা ইন্ট্রোডাকশনে সুন্দর করে ক্লিয়ারলি প্রথম সেন্টেন্সে ব্যাখ্যা করবেন। তারপরে হচ্ছে কজেস গুলো 2-1টা তুলে ধরবেন ইন্ট্রোডাকশনে, এবং কি কি সলিউশন হতে পারে সেটাও তৃতীয় লাইনে ইন্ট্রোডাকশনের বলে দেবেন, এই সলিউশন হতে পারে। এইবার বডি প্যারাগ্রাফ 1 এ কজ নিয়ে আলোচনা করবেন, হয়তো 3টা কজ দিবেন, 3টা কজের এক্সাম্পল দিবেন। বডি প্যারাগ্রাফ 1 শেষ। বডি প্যারাগ্রাফ 2 তে সলিউশন দিবেন, 3টা সলিউশন দিবেন, 3টা সলিউশনের উদাহরণ দিবেন, শেষ। তারপরে লাস্টে ইন্ট্রোডাকশনে আপনি ওভারঅল যা লিখেছেন সেটার একটা কনক্লুশন টানবেন, কনক্লুশনে ওভারঅল যা লিখেছেন সেটার একটা কনক্লুশন টানবেন, যেটা ইন্ট্রোডাকশনের সাথে মিল থাকবে। তো এটা ইজিয়েস্ট আমার কাছে মনে হয় আর কি। লাস্টের যে টাইপ সেটা হলো 2 পার্ট কোয়েশ্চেন। এই ধরনের টাইপে 2টা কোয়েশ্চেন থাকবে আপনার। যেমন কোয়েশ্চেন টাইপ হচ্ছে 2 সেপারেট কোয়েশ্চেন আর আস্ক। যেমন এখানে কি করবেন, আপনি 2টা কোয়েশ্চেনেরই খুব সুন্দর আনসার দিবেন ক্লিয়ারলি এবং সাপোর্ট করবেন। রিজনস যেগুলো দিচ্ছেন বা এক্সাম্পল দিচ্ছেন, রিজনসের জন্য এক্সাম্পল দিয়ে সেই রিজনসটাকে সাপোর্ট করবেন যে হ্যাঁ এরকম কারণ আছে, কারণের এক্সাম্পল হলো এটা। 2টা কোয়েশ্চেনই সেপারেটলি আনসার করে দিয়ে দেবেন। তো এই ধরনের কোয়েশ্চেন টাইপ, এই 2 পার্ট কোয়েশ্চেন টাইপ আসলে আইএলটিএস জেনারেল যারা দিচ্ছেন তাদের এই ধরনের কোয়েশ্চেন বেশি আসে আইএলটিএস জেনারেল কোয়েশ্চেনে রাইটিংয়ে, তবে একাডেমিকেও আসে। যাই হোক, প্রম্পট আমি এটা নিয়েছি। ইন মেনি কান্ট্রিজ পিপল আর বিকামিং মোর ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য হাউস অর বিল্ডিং দে লিভ ইন। ওয়াই ইজ দিস? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। পরটা হচ্ছে হাউ ক্যান পিপল রিসার্চ দিস? এটা বুক নাম্বার 16 এর টেস্ট 1 এর কোয়েশ্চেন। যাই হোক, এই কোয়েশ্চেন প্রম্পট। তো এখানে
এইটুকুর অংশ আগে দিলেন, পরে এটুকু দিলেন, পরে হচ্ছে এগুলোতে যখন দিবেন সেখানে রিজনস থাকবে, এক্সাম্পলস থাকবে, এবং লাস্টে গিয়ে আপনি ওভারঅল কি লিখেছেন সেটার কনক্লুশন দিবেন। তো এই 5 ধরনের কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আপনার বিস্তারিত বিশদ আইডিয়া থাকতে হবে, এবং ক্লিয়ার, একটার সাথে আরেকটা মেলানো যাবে না, একটার সাথে আরেকটা সেপারেট, খুব অল্প পার্থক্য থাকলেও সেটা সেপারেট, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যেমনটা বলেছিলাম, আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা এখানে দিয়ে দিচ্ছি। যারা নিজে নিজে আছে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই হোমওয়ার্কটা, আর যারা আমার এই ভিডিওটা দেখেন নাই, এখানে ক্লিক করলে সেই ভিডিও দেখতে পারবেন। যাই হোক, এখন যেন না, কারণ এই ভিডিওটা শেষ করেন। এখানে নিজে নিজে আইএলটিএস প্রিপারেশনে আমি বিশদ আলোচনা করেছি কিভাবে আপনি নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন, বই সাজেস্ট করেছি, এভরিথিং। যাই হোক, হোমওয়ার্ক তাদের জন্য যারা নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে। তারা আমাকে যদি ইনস্ট্রাক্টর মনে করে এভাবে ক্লাস করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ ভালো করবেন। যাই হোক, প্রথম হোমওয়ার্ক, গুগল সার্চ করবেন। গুগল সার্চ করে রিসেন্ট আইএলটিএস রাইটিং টাস্ক 2 কোয়েশ্চেন্স এটা লিখে যদি সার্চ দেন তাহলে অনেক আইএলটিএস এর রিসেন্ট কোয়েশ্চেন পাবেন। এরকম 40টা কোয়েশ্চেন আপনি লিখবেন, খাতায় লিখবেন, কলম দিয়ে। আপনি যদি পেপার বেসড এক্সাম দেওয়ার চিন্তা করেন তাহলে কলম দিয়ে লিখবেন। কেন কলম দিয়ে লিখবেন? কারণ এটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। তাই দ্বিতীয় যে হোমওয়ার্ক সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স। সেগুলো কোথায় পাবেন? এনলিস্ট অল দ্য রাইটিং টাস্ক 2 কোয়েশ্চেন্স ফ্রম বুক নাম্বার 7 to 19। কেমব্রিজের যে বই আমি আমার এই ভিডিওতে কিনতে বলেছিলাম 7 থেকে 19, এখানে 13টা বই আছে। 13টা বইয়ের প্রত্যেকটাতে 4টা করে রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চেন আছে। তার মানে 52টা কোয়েশ্চেন হয়। এই 52টা কোয়েশ্চেন সেম আপনি লিখবেন খাতায়, কলম দিয়ে খাতায় সুন্দর করে নোট করে লিখবেন। এটা হচ্ছে দ্বিতীয় হোমওয়ার্ক। তৃতীয় হোমওয়ার্ক হলো এই যে কোয়েশ্চেনগুলো লিখেছেন এই সবগুলো কোয়েশ্চেনের পাশে আইডেন্টিফাই কোয়েশ্চেন টাইপ। আমি যে এতক্ষণ 5টা কোয়েশ্চেন টাইপ দিলাম সেই কোয়েশ্চেন টাইপ পাশে লিখবেন। যেমন ধরেন আমরা একটু পিছনে যদি যাই, এটা মনে করেন এটা একটা কোয়েশ্চেন টাইপ। এটা একটা কোয়েশ্চেন। সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন শপিং হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভড দ্য লাইভস অফ কনজিউমার্স। What are the advantages and disadvantages of online shopping? এটা যদি আপনার কোয়েশ্চেন হয় তো এটা আপনি পাশে কি লিখবেন? এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এসে এরকম করে পাশে যতগুলো কোয়েশ্চেন আপনি কালেক্ট করেছেন সবগুলোর পাশে এইভাবে লিখে রাখবেন। এটা আপনার হোমওয়ার্ক। তারপরে হচ্ছে এই যে 52 + 40 জানি না কত হয়, এই সবগুলো কোয়েশ্চেন কোন কোন টপিক নিয়ে আলোচনা করেছে, কোন কোন টপিক ইন্ডিকেট করতেছে সেইগুলো পাশে লিখে রাখবেন। যেমন এই কোয়েশ্চেনটা, এটা যদি আমরা দেখি, এই কোয়েশ্চেন এখানে বলছে সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড বি টট হাউ টু ম্যানেজ মানি ইন স্কুল। এটা এই কোয়েশ্চেনের টপিক। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। এই কোয়েশ্চেনের টপিক, ওই কোয়েশ্চেনের পাশে যত কোয়েশ্চেন আপনি লিখেছেন, অ্যানালাইজ করেছেন সবগুলো পাশে এটা টপিক, এটা টপিক, এই টপিকগুলো লিখে রাখবেন। তো এইভাবে আপনি আইএলটিএস-এ কি ধরনের টপিক থেকে কোয়েশ্চেন হয় রাইটিং টাস্ক 2 এর সেটা সম্পর্কে একদম খুব ভালো আইডিয়া আপনার হয়ে যাবে। স্বচ্ছ, যেটা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, স্বচ্ছ ধারণা অর্জন করা। সেটা সম্পর্কে আপনি স্বচ্ছ ধারণা অর্জন করবেন যে এই এই বিষয় সম্পর্কে আইএলটিএস-এর রাইটিং টাস্ক 2 তে কোয়েশ্চেন হয়। আমাদের টপিক সম্পর্কে জানা হয়ে গেল। এবার চলুন 4 নম্বর যে বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করি। মার্কিং ক্রাইটেরিয়া, এসএ স্ট্রাকচার, কোয়েশ্চেন টাইপ, এইগুলো সম্পর্কে জানার পরে আমি আপনাকে কিছু হোমওয়ার্ক দিয়েছি 3টা। সেই হোমওয়ার্কের একটা অংশ ছিল যে আপনাকে টপিক সম্পর্কে জানতে হবে। এইবার টপিক সম্পর্কে জানার পরে লাস্টের যে বিষয়, সেটার জন্য সবাই ওয়েট করতেছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনি আইডিয়া জেনারেট করবেন কিভাবে এই টপিকগুলো সম্পর্কে। আপনি যে কোনো টপিক সম্পর্কে যদি আইএলটিএস রাইটিং টাস্ক 2 এ লিখতে চান তাহলে আপনাকে অনেক আইডিয়া জানতে হবে। এই আইডিয়া জেনারেশনের জন্য আমি অ্যাডাম স্মিথের যে বইটা আছে সেই বইটা কিভাবে ব্যবহার করবেন সেটা বিস্তারিত স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনি এটা পুরোটা কাজে লাগাতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন। এই হচ্ছে অ্যাডাম স্মিথের সেই বইটা, টার্গেট ব্যান্ড 7+ আইএলটিএস জার্নাল।
এটা 2015 সালে উনি পাবলিশ করেছে। এরপরে লেটেস্ট কোনো ভার্সন পাবলিশড হয় নাই, আমি সার্চ করে দেখেছি। শুধু আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য আইডিয়া জেনারেটিং এর ক্ষেত্রে এই বই কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই বইয়ে মোট 24টা টপিক আছে, আমি সবগুলো পড়ে শোনাচ্ছি। অ্যাডভার্টাইজিং, পজিটিভ, নেগেটিভস, অপিনিয়ন্স, এটা সম্পর্কে এরকম বিস্তারিত আলোচনা করা আছে। অ্যানিম্যাল রাইটস, সিরিজ, ক্রাইম, এডুকেশন সম্পর্কে সব ধরনের এডুকেশন নিয়ে এখানে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করে দেওয়া আছে। এনভায়রনমেন্ট, ফ্যামিলি, জেন্ডার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গ্লোবাল ইস্যুস, গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি, গানস অ্যান্ড ওয়েপন্স, হেলথ, হাউজিং অ্যান্ড architecture, language, money, personality, sports and leisure, television, internet, phones, tourism, traditional versus modern, then transport, water, work. এই সবগুলো বিষয়ে এখানে আলোচনা করা আছে। এখন এই বইটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা হলো, যেমন ধরেন অ্যাডভার্টাইজিং সম্পর্কে যে কোনো ধরনের টপিক আসতে পারে। মনে করেন একটা স্টেটমেন্ট দিয়ে দিল, সেই স্টেটমেন্ট সম্পর্কে আপনাকে বললো what are the advantages and disadvantages of the statement, তো আপনাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে লিখতে হবে। তো আপনি যদি এই অ্যাডভার্টাইজিং সম্পর্কে পজিটিভ আইডিয়াগুলো জানেন, সেগুলো কিন্তু অ্যাডভান্টেজ বা বেনিফিট হিসেবে আপনি আলোচনা করতে পারবেন। আর ডিসঅ্যাডভান্টেজ হিসেবে এটা নেগেটিভ, অ্যাডভার্টাইজের কি কি নেগেটিভ সাইডগুলো আছে সেটা যদি জানেন, সেই আইডিয়াগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে কিন্তু আপনি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে পারবেন এবং আপনি লাস্টে গিয়ে অপিনিয়ন দিতে পারবেন। মানে একটা টপিক সম্পর্কে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড আপনাকে জানতেই হবে, কারণ আজ রাইটিং টাস্কে আর্গুমেন্টেটিভ রাইটিং লিখতে হয়। তো আর্গুমেন্টেটিভ লেখার সিস্টেমটাই হলো এটা, আপনাকে পজিটিভ সাইডও জানতে হবে, নেগেটিভ সাইডও জানতে হবে, দুই পাশে জানতে হবে, দুইটা ব্যালেন্স করে তখন আপনি আর্গুমেন্টেটিভ আনসার দিবেন, লজিক্যাল আনসার দিবেন। তো এরকম করে প্রত্যেকটা টপিকের উপর যদি এত আইডিয়া আপনি জেনারেট করেন, মনে করেন অ্যানিম্যাল রাইটস সম্পর্কে আপনি তেমন কিছুই জানেন না, কিন্তু এইখানে অনেক কিছুই বলা আছে, যেমন আর্গুমেন্টস ফর অ্যানিম্যাল টেস্টিং নিয়ে। তো এখানে আরেক টপিক আছে, যেমন অ্যানিম্যাল রাইটস। মনে করেন আপনি অ্যানিম্যাল রাইটস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, তো এখানে আর্গুমেন্টস ফর অ্যানিম্যালদের উপর টেস্টিং করা উচিত সেটা সম্পর্কে অনেকগুলো আইডিয়া এখানে দিয়েছে। যেমন একটা আইডিয়া এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেমন মেনি ইম্পর্টেন্ট মেডিকেল ডিসকভারিজ ইনভলভড এক্সপেরিমেন্টেশন অন অ্যানিমালস। তো আপনি যখন এটার পক্ষে কথা বলবেন, কোনো যুক্তির অ্যানিম্যালদের উপর টেস্টিং করা উচিত কি না, সেটা কিন্তু এটা একটা অনেক বড় একটা আইডিয়া, যেটা আপনি উদাহরণ দিতে পারবেন এবং এক্সপ্লেন করতে পারবেন। এগুলো আপনাকে আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে। যেমন সিটিস, রিজন ফর আরবানাইজেশন, আরেকটা খুবই ভ্যাগ একটা আইডিয়া আছে, মানে টপিক, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেমন আমি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করিনি, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিভাবে লিখব? তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু আইডিয়া বা কোয়েশ্চেন আসে, সেগুলো লেখার জন্য এইখানে কিন্তু সেই বিষয়ে আইডিয়া জেনারেট করা আছে। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পজিটিভস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো বলতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্র্যাকটিস অফ ম্যানিপুলেটিং দ্য জিনস অফ অ্যান অর্গানিজম। এখন এটা সম্পর্কে আপনি জানতেনই না। তো এই যে পজিটিভ সাইডসগুলো, এগুলো সবগুলো, যেমন ধরেন সায়েন্টিস্ট মে ইউজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং টু কিউর ডিজিজেস, এগুলো সম্পর্কে খুবই প্রাথমিক ধারণা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু যদি জানেন তাহলে আপনি অনেক কিছু লিখতে পারবেন। একদমই আইডিয়া নাই এই সম্পর্কে আপনি কিছু লিখতে পারবেন না। যখন আমরা রাইটিং টাস্ক 2-তে কি করি, একটা কোয়েশ্চেন নেই, লিখে একটা কোয়েশ্চেন নেই, সে কোয়েশ্চেনটা নিয়ে আমরা 40 মিনিট নিজেকে সময় দিয়ে লেখা শুরু করি। সেটা আমরা 2 ঘন্টায় শেষ করতে পারি না, একটা সময় আমরা বাদ দিই যে আমি লিখবো না, আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না, তাহলে লিখবো কিভাবে? তো এই বই সেই আইডিয়া জেনারেট করতে আপনাকে সাহায্য করবে। তবে এই বইটা প্রাথমিক সোর্স হিসেবে আপনি কাজে লাগাবেন। মনে করেন আপনি কিছুদিন পরে পরীক্ষা দেবেন, এই বইটা আপনার খুবই কাজে আসবে। তবে আপনি লং টার্ম প্রিপারেশনের জন্য আমি বলবো, আপনি যে কোয়েশ্চেন টাইপের উপর নির্ভর করে টপিক যে সিলেক্ট করছেন, সেই টপিকগুলোর উপর এখান থেকে রিটেন আইডিয়া জেনারেট করবেন, একদম এখানে সাজানো গোছানো আছে। আরেকটা কাজ করবেন, ওই টপিকের উপর কোনো একটা ভিডিও দেখবেন, অথবা বই পড়বেন, অথবা আর্টিকেল পড়বেন। আমি 4টা সাজেশন দিলাম, অ্যাটলিস্ট 2টা মানবেন। একটা হচ্ছে এই বইটা পড়বেন, টপিক রিলেটেড, মনে করেন এডুকেশন রিলেটেড আইডিয়া গ্যাদার করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আইডিয়া নেবেন এডুকেশন রিলেটেড। এবার টেড টক্সের একটা ভিডিও দেখে ফেলবেন বা আর্টিকেল পড়ে ফেলবেন। এইভাবে আপনি অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন। মনে রাখবেন, রাইটিং টাস্ক 2-তে আইডিয়া জেনারেশনের উপর মার্ক আছে,
কারণ এটা টাস্ক রেসপন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আইডিয়া জেনারেশন ছাড়া আপনি রাইটিং টাস্ক 2-তে ভালো করতে পারবেন। তো ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম আজকের ভিডিওর লাস্টে আমি কানেক্ট করে দেব আমি আসলে আইএলটিএস রাইটিংয়ের 25% মার্ক পাওয়ার সিস্টেম নিয়ে আলোচনা করতেছি, সেটা কিভাবে সেটা ব্যাখ্যা করি। একটা হচ্ছে টাস্ক রেসপন্স, যেখানে আপনি 25% মার্ক পেতে পারেন সেগুলো যদি সব কিছুই ভালোভাবে ফুলফিল করেন। তো এই টাস্ক রেসপন্সে আপনাকে 25%-এর মার্কের সর্বোচ্চটা পেতে হলে আপনাকে এসএ স্ট্রাকচার ঠিক রাখতে হবে, যেটা নিয়ে আমি আলোচনা করেছি। কোয়েশ্চেন টাইপ জানতে হবে যাতে আপনি কোয়েশ্চেন অনুযায়ী ঠিক এসএটা লিখেন। লাস্টে হচ্ছে আইডিয়া, আপনি যদি কোয়েশ্চেন অনুযায়ী টপিক অনুযায়ী আইডিয়া দিতে পারেন এবং সেগুলো আইডিয়া মানে এটাকে বলে কন্টেন্ট অ্যাকুরেসি ঠিক রাখতে পারেন, তাহলে আপনি ভালো মার্ক পাবেন। তো টাস্ক রেসপন্সের মূল আলোচনা যদি আমি করি, টাস্ক রেসপন্স আসলে 4টা জিনিস চায় টাস্ক রেসপন্সে। একটা হচ্ছে প্রম্পট অ্যাড্রেস করেছেন কিনা, প্রম্পট মানে কোয়েশ্চেনের যা চেয়েছে সেই অনুযায়ী অ্যাড্রেস করেছেন কিনা সেটা। দ্বিতীয়ত পজিশন, কোয়েশ্চেনে লেখা থাকে গিভ ইউর ওপিনিয়ন, অনেক সময় লেখা থাকে টু হোয়াট এক্সটেন্ট এগ্রি অর ডিসএগ্রি, সেগুলো লেখা থাকে সেই অনুযায়ী আপনি আনসার করেছেন কিনা, আপনার পজিশন ক্লিয়ার করেছেন কিনা, হ্যাঁ আমি এগ্রি করি, অথবা আপনি বলেছেন না আমি ডিসএগ্রি করি, সেগুলো একদম ক্লিয়ার কাট সেটা করেছেন কিনা। পরেরটা হলো আইডিয়া, মেইন যে আইডিয়া আছে সেটা নিয়েই আলোচনা করেছেন, ইরিলেভেন্ট কোনো কথা বলেন নাই সেটা আরেকটা। লাস্টেরটা হচ্ছে কন্টেন্ট অ্যাকুরেসি। মনে করেন আপনাকে চাইল্ড লেবার নিয়ে লিখতে বলছে, আপনি চাইল্ড অ্যাবিউজ নিয়ে লিখছেন বা অপ্রাসঙ্গিক কথা বলছেন, সেগুলো এটাতে হয় নাই। যদি এই সবগুলো, এই 4টা জিনিস প্রম্পট অ্যাড্রেস, পজিশন, মেইন আইডিয়া এবং কন্টেন্ট অ্যাকুরেসি ঠিক থাকে, তাহলে আপনি এই টাস্ক রেসপন্সের 25% মার্কের সর্বোচ্চ মার্ক পাবেন। এই জন্য আমি বলতেছিলাম আমার পুরো যে ভিডিওটা আমি সাজিয়েছি সেটা আসলে 25% মার্ক কিভাবে পাবেন বা 25% মার্কের সর্বোচ্চটা কিভাবে পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আপনি একটু ভিডিওটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে পুরো ভিডিওতেই আমি আলোচনা করেছি টাস্ক রেসপন্সের সর্বোচ্চটা আমরা কিভাবে সম্পন্ন করব। দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ ভিউ বাড়লে আমার ইন্সপিরেশন বাড়ে, মনে হয় অনেকের ভিডিওটা কাজে আসতেছে। দ্বিতীয়ত অবশ্যই কমেন্ট করবেন যেই সেকশনে আপনার সমস্যা হয়েছে বা বুঝতেছেন না, বা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, এটা আমাকে ইন্সপিরেশন দেয়। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।